বন্ধুরা, রাষ্ট্রপতির সামনে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক মঞ্চে যা ঘটেছে তা নিছক একটি অনুষ্ঠানের ঘটনা নয়, এটি সরাসরি ভারতের গণতন্ত্রের স্নায়ুতে আঘাত। ১৬তম জাতীয় মতদাতা দিবসের সরকারি উদযাপনের মাঝখানে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দীর্ঘ বক্তৃতা চলছিল। ঠিক সেই সময়ে দেশের রাজনীতির দুই প্রান্ত থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী একযোগে প্রশ্ন ছুড়ে দিলেন, এই নির্বাচন কমিশনের আদৌ কি আজ মতদাতা দিবস পালনের নৈতিক অধিকার আছে? এই প্রশ্ন আজ গুরুত্বপূর্ণ, কারণ এই প্রথম নয়, বরং ধারাবাহিকভাবে এমন এক সময়ে নির্বাচন কমিশন নিজেদের সাফল্যের ঢাক পেটাচ্ছে, যখন দেশের বিপুল সংখ্যক নাগরিক নিজেদের ভোটাধিকার রক্ষায় লাইনে দাঁড়িয়ে প্রমাণ দিতে বাধ্য হচ্ছেন যে তারা সত্যিই ভোটার। আজকের অনুষ্ঠান ছিল রাষ্ট্রপতির উপস্থিতিতে, অর্থাৎ সাংবিধানিক মর্যাদার সর্বোচ্চ মঞ্চে। সেই মঞ্চে দাঁড়িয়ে জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনের সাফল্যের তালিকা পড়ছিলেন, কিভাবে ভোটকে সহজ, সুগম ও অ্যাক্সেসিবল করা হয়েছে, কিভাবে প্রযুক্তি ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে চলছিল সম্পূর্ণ বিপরীত এক বাস্তবতা। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের নামে লক্ষ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ। বহু ক্ষেত্রে বয়স্ক মানুষ, শারীরিকভাবে অক্ষম নাগরিক, সংখ্যালঘু, তপশিলি জাতি ও জনজাতির মানুষদের হাজিরা দিয়ে প্রমাণ করতে বলা হয়েছে যে তারা ভোটার। এই বৈপরীত্যই আজকের ঘটনাকে শুধু একটি রাজনৈতিক বিতর্ক নয়, বরং একটি সাংবিধানিক সংকেত করে তুলেছে। এই প্রেক্ষাপটেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এত তীব্র। তিনি সরাসরি বলেছেন, আজ নির্বাচন কমিশনের এই উৎসব পালন এক ধরনের দুঃখজনক তামাশা। তার অভিযোগ, কমিশন এখন আর সংবিধানের রক্ষক হিসেবে কাজ করছে না, বরং শাসক দলের ইশারায় মানুষের ভোটাধিকার সংকুচিত করছে। তার ভাষায়, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলা ও নাগরিকদের গণতান্ত্রিক অধিকার রক্ষার বদলে কমিশন নতুন নতুন যুক্তি দাঁড় করাচ্ছে, যাতে মানুষকে হয়রানি করা যায়। এই বক্তব্য শুধু রাজনৈতিক ক্ষোভ নয়, এটি প্রশাসনিক নৈতিকতারও প্রশ্ন তোলে, কারণ নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী একটি স্বাধীন প্রতিষ্ঠান, যার জবাবদিহি সরাসরি জনগণের কাছে। রাহুল গান্ধীর বক্তব্য এই সংঘাতকে আরও বিস্তৃত করে। তিনি এসআইআর প্রক্রিয়াকে সরাসরি ভোট চুরি বলে আখ্যা দিয়েছেন। তার দাবি, গুজরাট থেকে মধ্যপ্রদেশ, রাজস্থান থেকে অন্যান্য রাজ্য, যেখানেই এসআইআর প্রয়োগ করা হয়েছে সেখানেই একই প্যাটার্ন দেখা যাচ্ছে। বিশেষ কিছু বুথ, বিশেষ কিছু সামাজিক গোষ্ঠী এবং বিরোধী সমর্থক এলাকাগুলিতেই বেশি আপত্তি, বেশি নাম বাদ। এক ব্যক্তির নামে হাজার হাজার আপত্তি জমা পড়া, এই তথ্য শুধু প্রশাসনিক ব্যর্থতার নয়, বরং একটি সুসংগঠিত কৌশলের ইঙ্গিত দেয়। রাহুল গান্ধীর ভাষায়, এটি আর প্রশাসনিক সমস্যার নয়, এটি একটি রাজনৈতিক অস্ত্র, যার মাধ্যমে এক ব্যক্তি এক ভোট নীতিকে দুর্বল করা হচ্ছে। এই দুই বক্তব্যের মাঝখানে দাঁড়িয়ে আজ নির্বাচন কমিশন একদিকে রাষ্ট্রপতির সামনে নিজেদের কৃতিত্বের তালিকা, অন্যদিকে দেশের রাজনীতির বড় অংশের অভিযোগ কমিশন পক্ষপাতদুষ্ট। এই সংঘাত নতুন নয়, কিন্তু আজকের দিনটিকে আলাদা করে তোলে এর প্রতীকী গুরুত্ব। জাতীয় মতদাতা দিবস মানেই ছিল ভোটারের সম্মান, তাদের অধিকার উদযাপন। অথচ আজ সেই দিনেই প্রশ্ন উঠছে, ভোটার কি সত্যিই সম্মানিত, নাকি তারা সন্দেহভাজন নাগরিক হিসেবে প্রমাণের ভার বহন করছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হয় সাম্প্রতিক কয়েক বছরের ঘটনা প্রবাহে। লোকসভা নির্বাচনের সময় ভোটের হার প্রকাশে অস্বাভাবিক বিলম্ব, ইভিএম নিয়ে দীর্ঘদিনের বিতর্ক এবং এখন এসআইআর, সব মিলিয়ে একটি ধারাবাহিক সন্দেহ তৈরি হয়েছে। এই সন্দেহ শুধু বিরোধী দলের নয়, সাধারণ নাগরিকের মধ্যেও এটি ছড়াচ্ছে। কারণ গণতন্ত্রে আস্থার মূল ভিত্তি হল বিশ্বাস। ভোট দিলে সেই ভোট গণনা হবে এবং সেই প্রক্রিয়া হবে স্বচ্ছ। এখানেই আসে ক্ষমতার ইঙ্গিতের প্রশ্ন। যখন প্রধানমন্ত্রী একদিকে নির্বাচন কমিশনের প্রশংসায় চিঠি লেখেন, আর অন্যদিকে প্রায় সব বিরোধী দল কমিশনের কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তোলে, তখন একটি স্পষ্ট বিভাজন দেখা যায়। কেন একমাত্র শাসক দলই এসআইআরকে রক্ষা করতে এত সক্রিয়? কেন তাদের মুখপাত্রদের বক্তব্যে কমিশনের ভাষা ও যুক্তির মিল পাওয়া যায়?
এই প্রশ্নগুলো কেবল রাজনৈতিক কৌশল নয়, বরং প্রাতিষ্ঠানিক স্বাধীনতার সীমা নিয়ে উদ্বেগ তৈরি করে। এই উদ্বেগ আরও গভীর হয় যখন অতীতের কিছু উদাহরণ সামনে আসে। বিহারে ভোটের ঠিক আগে নগদ অর্থ স্থানান্তরের অভিযোগ, যেগুলোর বিরুদ্ধে কমিশনের নীরবতা অনেকের চোখে পড়েছে। সমালোচকদের দাবি, এমন ঘটনা যদি আগে ঘটত তবে নির্বাচন স্থগিত বা কঠোর ব্যবস্থা নেওয়া হতো। কিন্তু এখন সেই কঠোরতা কোথায়? এই প্রশ্নের উত্তর না পাওয়াই কমিশনের বিশ্বাসযোগ্যতাকে আরও দুর্বল করছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মানবিক প্রভাব। মমতা বন্দ্যোপাধ্যায় যে ১৩০ জনের মৃত্যুর কথা উল্লেখ করেছেন তা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু এটুকু অস্বীকার করা যায় না যে প্রশাসনিক চাপ, বারবার হাজিরা এবং অনিশ্চয়তা মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ নাগরিকদের জন্য এটি শুধু একটি কাগজপত্রের বিষয় নয়, এটি জীবনের শেষ প্রান্তে এক ধরনের অপমান ও আতঙ্ক। যখন গণতন্ত্র মানুষের জীবনকে আরও কঠিন করে তোলে, তখন সেই গণতন্ত্রের উদযাপন প্রশ্নের মুখে পড়ে। এই পুরো ঘটনা প্রবাহ আমাদের সামনে একটি বড় প্রশ্ন তোলে। নির্বাচন কমিশন কি আজ শুধুই একটি প্রশাসনিক সংস্থা, নাকি এটি ক্ষমতার রাজনীতির অংশ হয়ে উঠছে? সংবিধান কমিশনকে স্বাধীনতা দিয়েছে, কিন্তু সেই স্বাধীনতার অর্থ কি শাসক দলের নীতিকে প্রশ্নহীনভাবে কার্যকর করা, নাকি নাগরিকের অধিকার রক্ষায় প্রয়োজনে ক্ষমতার বিরুদ্ধেও দাঁড়ানো? এই প্রশ্নের সরল উত্তর নেই, কারণ কমিশনের ভেতরে কাজ করা অনেক কর্মকর্তা হয়তো বিশ্বাস করেন যে তারা সঠিক কাজই করছেন। কিন্তু গণতন্ত্রে কেবল উদ্দেশ্য যথেষ্ট নয়, পদ্ধতিও গুরুত্বপূর্ণ। যদি পদ্ধতি এমন হয় যে মানুষ নিলেকে বাদ পড়া নাগরিক মনে করে, তাহলে সেই পদ্ধতি পুনর্বিবেচনা জরুরি। আজকের দিনটি তাই শুধু একটি অনুষ্ঠান বা একটি বিবৃতির খবর নয়, এটি একটি আয়না যেখানে ভারতের গণতন্ত্র নিজের প্রতিচ্ছবি দেখছে। একদিকে উৎসবের আলো, অন্যদিকে সন্দেহের ছায়া। এই দুইয়ের সংঘাতে যে প্রশ্ন উঠে আসে তার উত্তর ভবিষ্যতের রাজনীতিকে প্রভাবিত করবে, কারণ ভোটের অধিকার শুধু একটি সাংবিধানিক ধারা নয়, এটি নাগরিকের আত্মসম্মানের ভিত্তি। বন্ধুরা, শেষ পর্যন্ত খোলা প্রশ্ন থেকেই যায়, যদি ভোটারকে প্রমাণ দিতে হয় যে সে ভোটার, যদি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেই তাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাগিয়ে দেওয়া হয়, তাহলে গণতন্ত্রের ভারসাম্য কোথায় দাঁড়ায়? এই প্রশ্নের উত্তর আজ কেউ দিচ্ছে না, কিন্তু আগামী নির্বাচনের ফল শুধু সরকার বদলের গল্প বলবে না, বলবে এই প্রশ্নেরও জবাব যে ভারতের গণতন্ত্র কোন পথে হাঁটছে। বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করেন? কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।